প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমাদের রুটিন অনুযায়ী ক্লাসগুলো নিয়মিত অনুসরণ করছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের গত ক্লাসে অনুশীলনী 9.1-এর ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত বিভিন্ন নিয়ম লিখে দিয়েছিলাম। আশা করি এর মধ্যে সেই নিয়মগুলো তোমরা মুখস্থ করে ফেলছো। তা আমাদের গত ক্লাসটা ছিল ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ যে একটা সূক্ষ্মকোণের ত্রিভুজের সূক্ষ্মকোণের সাথে আরও যে বাহুগুলো আছে, তিনটা বাহুর নাম লিখে দিয়েছিলাম। একটা বাহু লিখছিলাম সন্নিহিত বাহু, আরেকটা বিপরীত বাহু, আরেকটা অতিভুজ। এই তিনটা বাহুর সাথে কোনটার যে সম্পর্ক তাদেরকে বলা হয়তো ত্রিকোণমিতিক অনুপাত। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হয়তো মনে আছে যে এরকম একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছিলাম যে কোনো মাপের। এই সমকোণী ত্রিভুজের এখানে একটা সূক্ষ্মকোণ শনাক্ত করেছিল। তাহলে এটাকে আমি যদি সমকোণ বলা হয়, তাহলে এটাকে যদি থিটা দ্বারা যদি সূক্ষ্মকোণটাকে শনাক্ত করি, তাহলে এটাকে বলা হয়েছিল ত্রিভুজ। এটার নাম দিয়েছিলাম সন্নিহিত বাহু। তারপর এটা ছিল বিপরীত বাহু। বিপরীত বাহু। তো এই যে তিনটা বাহু যদি আমি ত্রিভুজটাকে এ বি সি দ্বারা চিহ্নিত করি, তাহলে সি কোণকে আমার অন্তর্ভুক্ত কোণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই সূক্ষ্ম কোণ হলো সি কোণ, কারণ আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। খেয়াল করো যে এখানে বি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই এ কোণ এবং সি কোণ মিলে হবে 90 ডিগ্রি। তাহলে আমরা সেটাও জানি যে দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি সমান হয়, তখন সেটাকে বলা হয় সূক্ষ্মকোণ। তাই সূক্ষ্মকোণের মানে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি ছোট হলে সেটাকে আমরা সূক্ষ্মকোণ হিসেবে বিবেচনা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তারই ধারাবাহিকতায় আমরা কিভাবে ত্রিকোণমিতির অভেদ প্রমাণ করতে পারি সেটা শিখব। যে একটা জ্যামিতিক পদ্ধতিতে অভেদ নির্ণয়। আমরা গত ক্লাসে তিনটা অভেদ লিখছিলাম, সেই তিনটা অভেদ আমি আবার একটু মনে করাই। যে দেখো, প্রথমটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আরেকটা ছিল সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা সমান 1। আরেকটা ছিল কোসেক, এটা মাইনাস হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার। গত ক্লাসে লেখা আছে সেক কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই তিনটা অভেদ আমি তোমাদেরকে বলেছিলাম এই তিনটা অভেদ মুখস্থ করে ফেলবা, আর 6টা অনুপাত কিভাবে একটা ত্রিভুজ থেকে আমরা নির্ণয় করতে পারি। তো এদেরকে বলা হয় অভেদ। অভেদ মানে একটা সূত্রের মতোই। অভেদ সম্পর্কে আমরা যখন বীজগণিতে আবার ক্লাস করব, তখন সমীকরণ এবং অভেদ কি সেটা বোঝাবো। তবে এখন শর্টকাটে মনে রাখবা যে প্রত্যেকটা সূত্রকে এক একটা অভেদ বলা হয়। যেটা একটা সমীকরণ, এটা একটা সূত্র। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জ্যামিতিক পদ্ধতিতে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 সেটা প্রমাণ করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, খাতা কলম নিয়ে আজকে ক্লাসের জন্য প্রস্তুত হই। আজকে ক্লাসের শিরোনাম যদি বলি, তাহলে সেটা হলো জ্যামিতিক পদ্ধতিতে। জ্যামিতিক পদ্ধতিতে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 প্রমাণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রমাণটা করার জন্য আমাদের প্রথমে একটা ত্রিভুজ লাগবে। তাহলে আমাদের তো নির্দিষ্ট কোনো ত্রিভুজ দেওয়া নাই। তাহলে সেটা দেখো, যে মনে করি OX একটা রেখা, OX একটি সরল রেখা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখানে একটা নতুন জিনিস তোমাদের জানা দরকার। আমাদের যে উৎপন্ন কোণ হয়, সেই কোণ হলো দুই ধরনের, একটা হলো ধনাত্মক কোণ আর একটা হলো ঋণাত্মক কোণ। যদি কোনো কোণ ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে যে উৎপন্ন কোণ হয় সেটাকে বলা হয় ঋণাত্মক কোণ, আর যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে সেটাকে বলা হয় ধনাত্মক কোণ। তাহলে আমি বললাম যে OX একটা রেখা যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। কি পরিমাণ ঘুরছে? যে মনে করি যে থিটা পরিমাণ ঘুরলো, থিটা পরিমাণ ঘুরে OY অবস্থানে পৌঁছাইলো। যে মনে করি, তার যদি সাথে সাথে বিবরণটা লিখি, তাহলে তোমরা খাতায় লিখে ফেলো। মনে করি OX রেখা
ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরে, বিপরীত দিকে থিটা কোণ ঘুরে, থিটা কোণ ঘুরে ও ওয়াই অবস্থানে পৌঁছালো, অবস্থানে পৌঁছালো। ফলে ওয়াই ও এক্স সমান থিটা কোণ উৎপন্ন হলো, উৎপন্ন হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে কোণ উৎপন্ন হয়? কোণের সংজ্ঞা সবাই জানি যে একটা রেখার সাথে ওই রেখার যে কোনো বিন্দুতে অপর একটি রেখা বা রশ্মি মিলিত হলে মিলিত স্থানে একটা কোণ উৎপন্ন হয়। তাহলে এখানে একটা সূক্ষ্ম কোণ উৎপন্ন হয়েছে। দেখো এই কোণটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে সূক্ষ্ম কোণ সম্পর্কে জানো না। এখন এই ও ওয়াই রেখার উপর অসংখ্য বিন্দু আছে। আমরা জানি রেখা কি, চলমান বিন্দুর গতিপথকে রেখা বলে। এই অসংখ্য বিন্দু থেকে আমি যে কোনো একটা বিন্দু শনাক্ত করলাম, যে এটাকে একটা বিন্দু নিলাম পি বিন্দু। তাহলে ও ওয়াই রেখার উপর, এখন ও ওয়াই রেখার উপর উপর একটি বিন্দু, একটি বিন্দু পি লই, পি নেই। এই পি বিন্দু থেকে, এই পি বিন্দু থেকে ও এক্স রেখার উপর পি এম লম্ব অঙ্কন করি। পি বিন্দু থেকে পি হতে পি এম লম্ব, সংক্ষেপে যদি আমি লিখি পি এম লম্ব ও এক্স অঙ্কন করি, আঁকি বা অঙ্কন করি, যেভাবে লিখি শর্টকাটে বিবরণ আঁকলাম। ফলে দেখো এখানে পি ও এম একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই পি ও এমটা যদি এখানে যেহেতু লম্ব, এই এম কোণ হলো আমার সমকোণ, তাহলে পি ও এম হলো আমার সমকোণী ত্রিভুজ। তো দেখো এখন ত্রিকোণমিতিক অনুপাতে চলে যাব, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে নিয়মগুলো, যে অনুপাতগুলো শিখছি সেগুলো এখন আমরা পর্যায়ক্রমে লিখে ফেলবো, আঁকি। ফলে ফলে পি ও এম একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ফলে পি ও এম, পি ও এম সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, উৎপন্ন হলো। এখন শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি যে সমকোণী ত্রিভুজ থেকে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত 6টা লিখছিলাম, আশা করি সবার মনে আছে। যে এখানে দেখো এই যে সমকোণী ত্রিভুজটা হইলো, এটাকে আমি যদি মনে মনে হিসাব করি তাহলে এটা হলো আমার লম্ব বাহু, আর এটাকে আমি বলতে পারি ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে লম্ব বাহুর আরেকটা নাম বলছিলাম বিপরীত বাহু, আর এটা হলো ভূমি। তাহলে অটোমেটিক্যালি ওপি হলো অতিভুজ। এখন যদি ওপি যদি অতিভুজ হয়, তাহলে পিথাগোরাসের সূত্রটা আমরা সবাই মনে আছে। তাই তোমরা এই পর্যন্ত সবাই খাতায় উঠায় ফেলো, আমি মুছে বাকি কাজটা করব। এর মধ্যে তোমরা পিছনের নিয়মগুলি, তা শিক্ষার্থী বন্ধুরা তোমরা 2 মিনিটের মধ্যে পুরা লেখাটা খাতায় তুলে ফেলো, আমি মুছে ফেলবো বোর্ড। শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই পর্যন্ত সবাই তুলতে পারছো। তাহলে আমরা মুছে পরবর্তী অংশে চলে যাই। যে এখন আমরা যে সূত্রগুলো শিখছিলাম গত ক্লাসে, সেই সূত্রগুলো প্রয়োগ করব। যে প্রথমে আমি এখন যদি আমি ত্রিভুজ পি ও এম সমকোণীতে, সমকোণীতে ওপি হলো অতিভুজ, ওপি অতিভুজ, পিএম বিপরীত বাহু, বিপরীত বাহু, এবং ওএম হলো সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। পি ও এম কোণ, পি ও এম কোণ হলো থিটা, যেটা হলো আমার অন্তর্ভুক্ত কোণ। আর পি এম ও তল সমকোণ এটা আমরা জানি। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি পিথাগোরাস উপপাদ্য অনুসারে লিখতে পারি, তাহলে এখন পিথাগোরাস উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের
গোরাসের উপপাদ্য অনুসারে আমি যদি লিখি যে ওপি স্কয়ার সমান ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, কারণ সামনে যখন আমরা কাজ করব তখন ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে আমরা লিখছি এটা ক্লাস 8 এ পিথাগোরাস উপপাদ্য ছিল, সবাই ভালো মতোই শিখছো। 3 ভাবে প্রমাণ শিখছো, তারপরে বিকল্প পদ্ধতি ছিল, তারপরে এদের বিপরীত উপপাদ্যটা ছিল। তো সেই আলোকে আমরা লিখছি, আর গত ক্লাসে আমি লিখছিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমি এই পিথাগোরাসের উপপাদ্য আমি যে সমকোণী ত্রিভুজটা পাইলাম, সেই সমকোণী ত্রিভুজ থেকে আমার যে কাঙ্ক্ষিত কাজ সাইন এবং কজ অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত দুটি, একটি সাইন অনুপাত আর একটা হলো কজ অনুপাত, এই সাইন অনুপাত এবং কজ অনুপাতটা নির্ণয় করি। তাহলে এখন যদি আমি দেখি ত্রিভুজ পি ও এম এ সাইন থিটা, তাহলে সাইন থিটাটা সবাই আশা করি মনে আছে। গত ক্লাসে আমরা বলছিলাম যে সাইন থিটার অনুপাতটা কিভাবে আসবে আশা করি সবাই মনে করতে পারতেছো, যে বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে বিপরীত বাহু আমি বাংলায় লিখি, বিপরীত বাহু বাই হলো অতিভুজ। তাহলে আমি এই ত্রিভুজ থেকে আমি বিপরীত বাহু কোনটা পাইলাম, যে বিপরীত বাহু হলো লম্ব বাহুর আরেকটা নাম ছিল বিপরীত বাহু পিএম বাই ওপি। এবং cos থিটাটা আসলে মনে আছে সবার, cos থিটা হলো সন্নিহিত বাহু বাই অতিভুজ। আমি উপরে লিখি cos থিটা, আমি পুরো বোর্ডটাই ব্যবহার করি এখন। এবং cos থিটা সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ সমান হলো সন্নিহিত বাহু কোনটা, ওএম বাই ওপি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটা অনুপাত আশা করি সবাই বুঝতে পারছো। আর এবার আমাদের যে কাঙ্ক্ষিত সমীকরণ ছিল সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সেটা আমরা দেখব। এখন যদি আমি লিখি যে সুতরাং সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, সেই ক্ষেত্রে আমি লিখতে পারি সাইন স্কয়ারের পরিবর্তে লিখতে পারি পিএম বাই ওপি হোল স্কয়ার প্লাস ওএম বাই ওপি হোল স্কয়ার। তাহলে একটা কথা মনে রাখবা, যে অন্তর্ভুক্ত কোণ যে অনুপাতের উপর স্কয়ার মানে সেই কোণের মানটার উপর হোল স্কয়ার। যদি মনে করো একটা কোণ দেওয়া থাকলো সাইন 30 ডিগ্রি, এর অর্থ হলো সাইন স্কয়ার 30 ডিগ্রি। যদি সাইন স্কয়ার 30 ডিগ্রি বলে, তাহলে সাইন স্কয়ার মনে করো এটা যে সাইন স্কয়ার 30 ডিগ্রি, যে অন্তর্ভুক্ত কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে সাইন স্কয়ার 30 ডিগ্রি মানে এই পুরাটার উপরে স্কয়ার। কিন্তু আমাদের ত্রিকোণমিতিকের নিয়মে এই 30 এর উপরে স্কয়ার আসবে না, 30 এর মানটা যখন বের করব তখন পুরো মানের উপর স্কয়ার আসবে। সেই হিসাবে এটা লিখলাম সাইন স্কয়ার থিটা মানে পিএম বাই ওপি হোল স্কয়ার। তো অনুরূপভাবে কসেটটা লিখছি। এখন দেখো আমি যদি স্কয়ারটাকে বন্টন করি, তাহলে পিএম স্কয়ার বাই ওপি স্কয়ার প্লাস ওএম স্কয়ার বাই ওপি স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই দুইটা লাইন বুঝছো। এখন আমি যদি সরল করি, তাহলে এখানে ওপি হর, এখানে ওপি স্কয়ার হর, ওপি স্কয়ার হর, তাহলে দুইটা ভগ্নাংশের হর ওপি স্কয়ার। তাহলে আগের ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়মে আমি উপরে লিখতে পারি ওএম স্কয়ার। তাহলে আমি যে একটু আগে যে 1 নং সমীকরণটা লিখছিলাম, সবার খাতায় দেখো লেখা আছে, 1 নং সমীকরণে ছিল ওপি স্কয়ার সমান পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার। তাহলে আমি এটা আমি ওপি স্কয়ার লিখতে পারি, নিচে ওপি স্কয়ার। এখানে আমি সাইড নোট দিলাম যে 1 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ অনুসারে বা সাহায্যে যেটা লিখি। তাহলে দেখো এখানে ওপি স্কয়ার বাই ওপি স্কয়ার যদি বাদ দিই, তাহলে থাকে 1। সুতরাং আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণটা ছিল, সুতরাং
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ধরনের প্রমাণ থাকলে তোমরা এখন অনায়াসে লিখতে পারবা। যে প্রথমে চিত্রটার উপর ভিত্তি করে যে ত্রিভুজটা তৈরি করছি, তাহলে পুরা ক্লাসটা এখন তোমরা খাতায় লেখো, তারপরে আমি 1 মিনিটের মধ্যে আবার চিত্রের আলোকে রিভিশন দিব। তো তোমরা খাতায় উঠাও বাকি লেখাটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এ পর্যন্ত সবাই তুলতে পারছো। তাহলে এখন আমাদের যে মূল চিত্রটা আছে সেই চিত্রটার মধ্যে একটু খেয়াল করো যে আমি কি বলছিলাম যে ও এক্স রেখা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটা কিন্তু এদিকে ঘুরে, খেয়াল করলে দেখবা যে ঘড়ির কাঁটা ঘুরে হলো নিচের দিকে অর্থাৎ হাতের ডান দিকে। তাহলে আমরা বলছি কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি পরিমাণ কোণ, থিটা পরিমাণ কোণ। এই থিটা হলো আমার অন্তর্ভুক্ত কোণ। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ও এক্স রেখাটা ঘুরে ও ওয়াই অবস্থানে পৌঁছালো। সেই ও ওয়াই অবস্থানের উপর যে কোনো একটা বিন্দু নিলাম, পি বিন্দু। পি বিন্দু থেকে ও এক্স রেখার উপর পি এম লম্ব আঁকলাম, ফলে আমাদের পি ও এম সমকোণী ত্রিভুজ পেয়ে ফেলছি। আর ত্রিকোণমিতির সবগুলো অনুপাতে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি, এজন্য এখানে সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি। আর কেন সমকোণী ত্রিভুজ হয়েছে, যেহেতু ও এক্স রেখার উপর পি এম লম্ব, লম্ব মানে কি 90 ডিগ্রি। আর কোনো ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় সেটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তারপরে সমকোণী ত্রিভুজ আঁকার পরে আমি যে সমকোণী ত্রিভুজের যে বাহু তিনটা আছে সেই বাহু তিনটার নাম জানলাম। যে এই পি এম কে বলা হয় বিপরীত বাহু, ও এম কে বলা হয় সন্নিহিত বাহু, ও পি কে বলা হয় অতিভুজ, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ হলো পি ও এম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর সংক্রান্ত একটা উপপাদ্য, সেটা হলো পিথাগোরাস উপপাদ্য। সেই পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা পাইলাম যে ও পি স্কোয়ার সমান ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার। তারপর আমরা করলাম কি যে ত্রিভুজের সাইন অনুপাতটা বের করলাম এবং কজ অনুপাতটা বের করলাম। তারপরে আমাদের প্রশ্নে বলা হয়েছিল প্রমাণ করতে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সেজন্য আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখলাম। অনুরূপভাবে এটার মান লিখলাম, এটার মান লিখলাম, লেখার পরে হোল স্কোয়ারটারে বন্টন করলাম, তারপরে লসাগু করলাম, আগে ভগ্নাংশের যোগ বিয়োগের কাজটা করলাম, তারপরে উপর নিচে কাটাকাটি করে কাঙ্ক্ষিত ফল পেলাম 1। এখন শিক্ষার্থী বন্ধুরা, আরো যে বাকি যে দুইটা প্রমাণ আছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান 1, একই ব্যাখ্যা এবং একই চিত্রের সাহায্যে তোমরা এই দুইটা বাসায় সম্পন্ন করবা। তাই আগামী ক্লাসে আমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে যে জ্যামিতিক পদ্ধতি। তোমরা খাতায় লিখে রাখো, নাহলে আবার অনেকেই মনে থাকে না। আশা করি এটা সবাই বুঝছো এবং খাতায় তুলতে পারছো। আর নিয়মিত পড়াশোনা করবে এবং সঠিক নিয়মে বুঝতে চেষ্টা করবে। কোনো অংশ যদি না বুঝো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। এখন তো বর্তমান যুগই তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির সাহায্যে আমরা এখন আর কেউ দূরে নাই, সবাই একে অন্যের খুব কাছে। তাহলে এত কাছে থেকেও যদি তোমার আমার কাছ থেকে না বুঝতে পারো তাহলে আর কীভাবে বুঝাবো। আমরা ক্লাসরুমে এখন যতটুকু কাছে থাকি, আমি মনে করি যে ক্লাসরুমের চেয়ে আরও বেশি কাছে এসে পড়ছো। এখন তুমি ভয়েস রেকর্ড বাড়াইতে পারো, ভিডিও কল করতে পারো, ছবি তুলে খাতার ছবি তুলে আমাকে পাঠাইতে পারো, ইমেল করতে পারো। আর যুগের সাথে তাল মিলিয়ে যারা চলতে না পারে তারা যত আধুনিক হোক লাভ নেই। তো তোমার প্রত্যেকটা ছাত্রকে আমি বলবো যে যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে সরাসরি আমাকে যেভাবে পারো কল দিবা, অনলাইনে অফলাইনে, বা সরাসরি দেখা হইলেও বলতে পারো যে স্যার এই পর্যন্ত বুঝছিলাম, এই পর্যন্ত বুঝি নাই। তাহলে আমি বুঝতে পারিব যে আমি তোমাদেরকে ঠিক মতো বুঝাইতে পারছি কি, আর তোমরা ঠিক মতো বুঝতে পারো না। তা আশা করছি আগামী ক্লাসে আমি অনেকটা ফিডব্যাক পাবো যে তোমাদের কোন কোন জায়গায় সমস্যা হয়েছে, কোথাও ভালো বুঝছো, কোথাও খারাপ বুঝছো।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যে একটা সমীকরণ তৈরি করে কিভাবে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণটা করছি এই অংশের আলোকে একই চিত্রের সাহায্যে এবং ওই বাংলা যে লেখাটা লিখছি বিবরণ, এতটুকু বিবরণ লেখা, বাকি দুইটা সমীকরণ তোমরা বাসায় করবে। যে 2 নম্বরটা জ্যামিতিক পদ্ধতিতে জ্যামিতিক পদ্ধতিতে পদ্ধতিতে প্রমাণ করো। sec স্কয়ার থিটা, প্রথমেরটা ই পরেরটা সি, মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তাহলে এই দুইটা প্রমাণ করার ক্ষেত্রে তোমাকে কি কি কাজ করতে হবে, যেমন খেয়াল করো, আগের দুইটা প্রমাণ করার ক্ষেত্রে আমি বের করছি প্রথমে শুধু সাইন আর কস। তাহলে আমরা এখান থেকে 2 নম্বরটা করার জন্য প্রথমে বের করবো sec, আর পরে বের করবো tan, cosec, cot। তারপরে পিথাগোরাস উপপাদ্যের যে সমীকরণ পাইছি সেই সমীকরণ থেকে আমি গত ক্লাসে 3টা পার্ট লিখে দিছিলাম, যে যদি শুধু সন্নিহিত বাহু বের করতে হয় কি নিয়ম, বিপরীত বাহু বের করতে হয় কি নিয়ম। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমার 2 ক্লাসের উপর যদি পূর্ণ মনোযোগ দিয়ে থাকো তাহলে অবশ্যই এই দুইটা সমীকরণ নিজেরা কমপ্লিট করতে পারবে। আর সবাই নিজেরা কমপ্লিট করে খাতার ছবি তুলে আমার কমেন্টস বক্সে পাঠাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা গণিতের প্রতি কতটা আগ্রহী এবং ক্লাসগুলিকে আমাদের ফলপ্রসূ হচ্ছে নাকি হচ্ছে না। তো সেই পর্যন্ত তোমরা ধারাবাহিক ক্লাসগুলো দেখতে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। সরকার ঘোষিত সময় অনুযায়ী যখন স্কুল খুলবে তখন আমরা অবশ্যই সামনাসামনি আরও বিস্তারিত পড়াতে চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।